যে রাষ্ট্র লুকোয় ধর্ষককে রাষ্ট্রই ধর্ষক। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। যে এত কিছু করা হলো তারপরেও কি মেয়েটা বিচার পাবে না? মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা কেন তোমাদের স্লোগান নয়? বিনীত গোয়েল তিনি রাতের বেলা আসতে পারেন, কিন্তু তোমরা গো ব্যাক দেবে না তো? অভয়ার এই ঘটনা তো অনেকগুলো জিনিসকে সামনে এনেছে। এই যে কর্মবিরতি বলে যে সময়টা আমরা কাটিয়েছি, আসল কর্মবিরতি কিন্তু আমরা একদমই করিনি। নমস্কার, আপনারা দেখছেন ইনস্ক্রিপ্ট.মি। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গে আজকে কথোপকথনে রয়েছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। গত 9ই আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে রাস্তায় তারা দিন রাত করে আন্দোলনে অবস্থানরত ছিলেন লালবাজার থেকে স্বাস্থ্য ভবনের সামনে। সেই আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার আজ আমাদের সঙ্গে, যে আন্দোলন বাংলা ও বাঙালিকে নাড়িয়ে দিয়েছিল। প্রথমেই অনেক স্বাগত ইনস্ক্রিপ্টে। এখন তো আপনারা নিজের নিজের কাজে ফিরে গিয়েছেন, কিন্তু সেই দিনগুলো কিভাবে স্মৃতিচারণায় উঠে আসে? দেখুন, এরকম অসংখ্য মুহূর্ত আছে। প্রথম 9 তারিখের ঘটনা বলি, 9ই আগস্ট। ওই মুহূর্তটা হয়তো কোনো দিন ভুলতে পারবো না। আমি নিজে তখন অ্যানাস্থেশিয়া দিচ্ছিলাম, কাজ হচ্ছিল। তারপর থেকে ওই খবরটা শোনার পর থেকে আমি অন্তত কোনো কাজ করতে পারিনি সেই দিনকে। আমরা কোনো রকমের ডিউটি শেষ করে ছুটে গিয়েছিলাম আরজিকরে। শুধু আমি নয়, অসংখ্য বিভিন্ন মেডিকেল কলেজের আমাদের যারা বন্ধু বান্ধব, চেনা পরিচিত অপরিচিত সবাই আমরা যখন আরজিকরে ঢুকছি, আরজিকরে তখন আমরা বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে, আরজিকরে কী অবস্থা। ওখানে গিয়ে না একটা অদ্ভুত থমথমে পরিবেশ দেখেছিলাম ওই 9ই আগস্ট। এই যে এখন বহু মানুষ তো প্রশ্ন করেন যে আপনারা কেন এত এই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেন, বা কেন আপনারা মানতে চান না যে, বা বিশ্বাস করতে চান না যে একা সঞ্জয় রায়ই জড়িত। হতেই তো পারে সঞ্জয় রায় একাই জড়িত। কেন মানতে পারি না? তার প্রথম আর কি সময়টা শুরু বোধ হয় ওই 9ই আগস্ট। যখন আমরা পৌঁছচ্ছি, আমরা দেখছি যে হাসপাতালে একজন কর্মরত ডাক্তারের খুন ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তার যা পরিবেশ হওয়ার কথা তার থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যাচ্ছি, আমরা গিয়ে দেখছি সেখানে এই সন্দীপ ঘোষ অনেক পরিচিত, বাকি পশ্চিমবঙ্গবাসীর কাছে এই ঘটনা দিয়ে পরিচিত। আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটিতে কিন্তু 2021 সাল থেকে আমরা তার নাম জানি। 2021 সালে আরজিকরে ছাত্রছাত্রীরা একটা বড় আন্দোলন করে যে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল পদে থেকে প্রচণ্ড অত্যাচার চালাচ্ছেন তার বিরুদ্ধে। তখন থেকে আমরা চিনি। সেই আন্দোলন ব্যর্থ হয়েছিল, যাই হোক। তো আমরা যখন ওই 9ই আগস্ট ঢুকছি, দেখছি যে সন্দীপ বাহিনী একদম ওটাকে বাহিনী বলুন, গ্যাং বলুন, যাই বলুন, তারা গোটা জায়গাটাকে মোটামুটি ঘিরে রেখেছে এবং বাকি কাউকে ঘেঁচতে দিচ্ছে না, এবং বলছে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, তোমরা ফিরে যাও, তোমাদের কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরা, এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমরা মিটিয়ে নেব। আমাদের সন্দীপ ঘোষ স্যার দারুণভাবে এটা সামলে ফেলবেন, তোমরা বেরিয়ে যাবে। এবং শুধু আমাদেরকে না, যে হাসপাতাল SSKM থেকে যে এসছে, NRS থেকে যে এসছে, যে জায়গা থেকে যারা এসছে, তাদের সবাইকে এরকম ভয়ানকভাবে, এবং সেটা খুব ভালোভাবে বলা এরকম নয়, প্রায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। সে একই জিনিস আমরা পরে 10ই আগস্ট, 11ই আগস্ট, 14ই আগস্ট ভাঙচুরের পর যখন বারবার দেখেছি। কিন্তু 9th আগস্ট ওই দিনকে আমরা না এটা ভাবতেই পারিনি যে যেরকম একটা ঘটনা শুনে আমরা কাজ করতে পারছি না, আমরা হাত পা কাঁপছে, ছুটে যাচ্ছি, সেখানে একদল লোক অত্যন্ত কি বলবো, নির্লিপ্তভাবে বলছে এটা ইন্টারনাল ম্যাটার, আমরা সামলে। এই আশিস পান্ডে, এরাই আর কি, আশিস পান্ডে সহ তাদের যারা বন্ধু বান্ধব, তারা। এইটা একটা ভয়াবহ স্মৃতি। এই যে আমি যদি বলি যে এই যে রাগ, বা শুধু তো প্রথম শুনলে যেটা হয় সেটা একটা শোক, একটা খারাপ লাগা, কিন্তু সেখান থেকে যে রাগ, সেইটা জন্ম বোধহয় ওই দিনটায় হয়েছিল যারা ওই জিনিসটাকে ফেস করেছে। তো যাই হোক, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা অনুভূতি আমাদের। তো এইটা একটা ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল এই আন্দোলনের। যদি সেখান থেকেই সব কিছু সূত্রপাত, সেখান থেকেই আমাদের আস্তে আস্তে সংগঠিত হওয়া, আস্তে আস্তে সব কলেজের সবাই মিলে SGB মিটিংয়ের উৎপত্তি বলুন, বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তৈরি হওয়া ইত্যাদি। এই একটা এটা না বললেই নয়। দ্বিতীয় অন্য একটা অভিজ্ঞতার কথা বলি। যেদিনকে লালবাজারে যাচ্ছি, লালবাজারের সামনে সেই বিশাল ব্যারিকেড, ফিয়ার্স লেনে গিয়ে আমরা একদম কোনো আগে থেকে কোনো ডিসিশন ছিল না, আমরা একদম ওখানে গিয়ে সিদ্ধান্ত নেওয়া জিবি করে এবং তাৎক্ষণিক যে আমরা বসে পড়বো, যে একটা কি বলবো, এটা বলতে পারেন শিশুসুলভ আবেগ, যে আমরা তো জাস্ট ডেপুটেশন দেবো বলেছি, তার জন্য এর থেকে বেশি ব্যারিকেড আমাদের এগোতে দেবে না, আমরা তো একটা জাস্ট কথা বলছি। একদম অদ্ভুত একটা জেদ। সেই জেদটা দিয়ে হচ্ছে ওখানে বসে পড়া, গোটা রাত ওখানে থাকা, এবং সবাই আমরা জেগে রয়েছি, এবং গোটা রাতভর হচ্ছে মিটিং হচ্ছে, পরদিন নেগোসিয়েশন টক হচ্ছে। বিভিন্ন সূত্রে পুলিশ বলছে যে না, তৎকালীন যে পুলিশ বিনীত গোয়েল তিনি রাতের বেলা আসতে পারেন, কিন্তু তোমরা গো ব্যাক দেবে না তো? এরকম অদ্ভুত নানা নেগোসিয়েশন হচ্ছে।
তো গোটা রাত পেরোনোর পর পুলিশের তরফে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে গো ব্যাক দেওয়া হবে কিনা। পুলিশের তরফে অসংখ্য অসংখ্য নেগোসিয়েশন বিভিন্ন সময় আর কি করা হয়েছে, মানে সেটা কখনো পুলিশের থ্রুতে, কখনো বা কোনো শাসক দলের নেতার থ্রু দিয়ে কারোর কাছে ফোন আসছে ইনডাইরেক্টলি, প্রচুর। তো আমরা অনড় থাকছি, আমরা গোটা রাত হচ্ছে ওখানে কাটাচ্ছি, ওখানেই জিবি হচ্ছে, ওখানেই আমরা রাতভর জেগে রয়েছি, রাতে ঘুম নেই। যখন একদম ভোরবেলা তখন মোটামুটি এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে ব্যারিকেড হয়তো আমাদের চাপের সামনে পড়ে ব্যারিকেড উঠে যেতে পারে, তখন হয়তো আমাদের যেতে হবে। তো তখন আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, আরে সারা রাত তো আমরা ঘুমোই নি, কী করে কথা বলবো, আমাদের তো মানে আমরা মানে তাকিয়ে থাকতে পারছি না, একটু ঘুমোতে হবে এরকম। এবার তখন কোথায় ঘুমোবো, খুব অদ্ভুত অভিজ্ঞতা। তখন হচ্ছে আস্তে আস্তে সকাল হচ্ছে, বিভিন্ন চাওয়ালারা, লোকাল যারা ফিয়ার্স লেনের যারা দোকানদার, তারা একদম মানে অসম্ভব ভালোবাসা, তারা আসছেন এবং তারা বলছেন আমরা মানে তারা যতদিন ধরে এই সেখানে দোকান দিচ্ছেন 70 বছর 80 বছর, তারা এরকম দেখেননি। তারা এসে আমাদের বিনা পয়সায় চা দিচ্ছেন ইত্যাদি করছেন। তো আমরা ঘুমের জায়গা খুঁজছি। তো একদিন মুসলিম চাওয়ালা, তার বাড়ি ওখানেই, তিনি এলেন আর কি। তো এসে বললেন যে বাবা তোমাদের ঘুমানোর জায়গা প্রয়োজন, আমার বাড়ি একদম এই কাছেই। তো একদম অচেনা মানুষ, আমরা চিনিও না, তো আমাদের দুজনকে তার বাড়ি, সে চাওয়ালা একজন, তার বাড়িতে তিনি নিয়ে গেলেন। তার বাড়িতে তখন কেউ নেই, একদম ফাঁকা বাড়ি, এবং কোনো চাবি কোনো মানে কোনো প্রশ্নে কোনো একটা মানে অদ্ভুত বিশ্বাসে আমাদের তার বাড়িতে থাকতে দিলেন, এবং আমাদের থাকতে দিয়ে আমরা ঘুমোচ্ছি, তিনি চলে গেলেন, তিনি তার কাজে। আমরা যখন ঘুম থেকে উঠছি দেখছি সেই বাড়িতে কেউ নেই। মানে এইটা যে হতে পারে যে তারা আমাদের ওই রাতটুকু থাকা বা ওই রেজিলিয়েন্সটা দেখে এতটাই কি বলবো, ভরসার জায়গা বলুন বা যে জায়গাটাই বলুন, যে একদম অচেনা 3-4টে ছেলে মেয়ে, তাদেরকে তিনি তার বাড়িতে, একদম গরিব মুসলিম, তিনি তার বাড়িতে তিনি থাকতে দিচ্ছেন, আমরা ঘুমাচ্ছি। তো সেই জিনিসটা না মানে মানে অনেকটা এরকম অসংখ্য অভিজ্ঞতা আমরা গেছি, কিন্তু ওটা হচ্ছে সম্ভবত প্রথম, মানে ওই দিনকে প্রথম দেখলাম যে সাধারণ মানুষ কতটা নাড়া খেয়েছে। মানে এই যে ঘটনা, মানে অভয়া আমরা বেশি নাড়া খেয়েছি না সাধারণ মানুষ বেশি নাড়া খেয়েছে, এই তো তুল্যমূল্য আলোচনা চলে না। অবশ্যই একজন কর্মরত ডাক্তার তার অন ডিউটি রুমে হয়েছে, জুনিয়র ডাক্তার হিসেবে আমাদের ভয়টা অনেক বেশি। আপনার মনে আছে যে অনেক বিতর্ক হয়েছে যে কর্মবিরতি নিয়ে, যে কর্মবিরতি করা উচিত কি উচিত না, এই নিয়ে বহু বিতর্ক আমাদের মধ্যেও হয়েছে। আমি এরকম আর একটা উদাহরণ বলতে চাই। আমরা হচ্ছে প্রত্যেক কলেজে তখন জিবি হতো, জেনারেল বডি মিটিং হতো, সেই জায়গা থেকে আবার রিপ্রেজেন্টেশন নিয়ে একটা প্যানজিবি হতো, যেটা আরজি করের বুকে মূলত হতো, সেখান থেকে একটা সম্মিলিত মনোভাব মানে মতামত তৈরি হতো, সিদ্ধান্ত তৈরি হতো। তো মেডিকেল কলেজে একটা জিবি হচ্ছে, 400 জন জুনিয়র ডাক্তার সবাই রয়েছে, আমরা হচ্ছে জিবি কন্ডাক্ট করছি, এবং কন্ডাক্ট করে বোঝানোর চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি যে এই যে কর্মবিরতি যে জায়গাটায় আমরা রয়েছি, এইখানটা এথিক্যালি এই জিনিসটা ঠিক কি ঠিক নয়, এই একটা আলোচনা আমরা করতে চাইছি। যে যতই আমাদের অসুবিধা হোক, এর কথা একদম স্পষ্ট বলছি যে এই যে কর্মবিরতি বলে যে সময়টা আমরা কাটিয়েছি, আসল কর্মবিরতি কিন্তু আমরা একদমই করিনি। মানে সবাই কিন্তু আমরা আমাদের সিনিয়র স্যারেরা যখন কাজ করছেন, যখনও যে কোনো এসওএস কলে আমরা গিয়ে কিন্তু কাজ করেছি, কিন্তু আর কি অফিসিয়াল সিদ্ধান্ত কর্মবিরতি আমরা সেটা তো। আপনাদের মধ্যেও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে কর্মবিরতিটা মানে নেওয়াটা ঠিক হবে কি হবে না? দেখুন, এটা তো দ্বন্দ্ব নয়, এটা তো একদম পার্সোনাল এথিক্যাল প্রশ্ন, যে আমি ডাক্তার হিসেবে এরকম একটা জায়গায় মানে করব কি করব না। তো আমি সেই প্রশ্নটাই বলছি, যখন আমরা একটা কনভারসেশন চালানোর চেষ্টা করছি যে এথিক্যালি আমরা এটা করতে পারি কি পারি না, তখন আমারই সহকর্মী দুজন মহিলা জুনিয়র ডাক্তার, তারা উঠে দাঁড়িয়েছিল উল্টো দিক থেকে দাঁড়িয়ে বলেছিল যে তুমি একজন ছেলে, তুমি এই কথা বলতে পারো না যে আজকে আমি ডিউটি গিয়ে অভয়ের সাথে যেটা হয়েছে, আমি ডিউটি করতে যাব কোন ভরসায়, তুমি আমাকে এই এথিক্স শেখাতে পারো না যে আমি কর্মবিরতি করতে চাই কি চাই না। এবার আমার কাছে সত্যিই তার জবাব ছিল না, যে আমি বোঝানোর চেষ্টা করছি বা আমরা একটা কনভারসেশন চালানোর চেষ্টা করছি যে কর্মবিরতি, তার এথিক্যাল পয়েন্ট, তার নানা বিষয় নিয়ে, কিন্তু উল্টো দিক থেকে এই প্রশ্নের উত্তরটা না আমার কাছে ছিল না। আমি জানতাম এই প্রশ্নের উত্তর হয়তো 1 মাস পর 2 মাস পর সময়ই ওকে দেবে, কিন্তু আমার পক্ষে সেইটা দেওয়া মানে ওই যে তার চোখে যে ভয়, সে যে বলছে যে তুমি বলছো যে কাজ করতে যেতে, আমি যদি আজকে রাতে যাই আমার সাথে যে হবে না, সেই গ্যারান্টি কি তুমি নিতে পারবে, তোমরা নিতে পারবে? ওর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যে ভয়াবহতাটা একদম সবার চোখে মুখে ছিল একেবারে, একদম একদম ভয়ানক। তো সেই জায়গাটাকে না আমরা মানে কোনো উত্তর ছিল না। তো এটাও একটা মানে মানে আমি পার্সোনালি বা পলিটিক্যালি বা এথিক্যালি একটা স্ট্যান্ড নেওয়া আর বাস্তবতা সবসময় যে তার খুব মিল থাকবে এটা কিন্তু নয়। এটা আমরা মানে সেই দিনকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমার পার্সোনাল একটা মতামত থাকতেই পারে,
কিন্তু ওভারঅল সবাই কি মনে করছে সেই জায়গাটায় কিন্তু আমাদের ওই রকম একটা স্ট্যান্ডের জায়গাতে যেতে হয়েছিল। প্রায় তো 1 বছর হতে চললো সেই ঘটনার। অভয়ার বাবা মা, অভয়ার পরিবার আজও কিন্তু আদালতের দরজায় তারা কড়া নাড়ছেন ন্যায় বিচারের জন্য। অভয়ার পরিবারের সঙ্গে এখন যোগাযোগ আছে, বাবা মার সঙ্গে কথা হয়? একদমই হয়। অভয়ের মা বাবার সাথে অবশ্যই দেখা হয়, কথাও হয়। দেখুন, ওনাদের জায়গাটা মানে এতদিন পরে গিয়ে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, ওনারা এতটা একটা অসহায় অবস্থায় রয়েছেন না। দেখুন, অসহায়তা সবার মধ্যে রয়েছে। আমরা যারা আন্দোলনটা মানে একদম গোটা প্রথম থেকে এতদিন অবধি চালাচ্ছি, তাদের মধ্যে একটা অন্যরকম হতাশা ঠিক বলবো না, কিন্তু এইরকম একটা ভাব তো আছে, শুধু আমাদের মধ্যেই নয়, যে এত কিছু করা হলো তারপরেও কি মেয়েটা বিচার পাবে না, এই একটা ভাব তো আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, অনেক জিনিস হয়েছে, অনেক জিনিস এক্সপোজ হয়েছে, 4টে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, অনেক জিনিস হয়নি, না পাওয়া রয়েছে, কিন্তু মূল যে বিষয়টা অভয়ের ন্যায় বিচার, যে মানে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে কেউই কি এই মানে পোড়াদেশে মানে প্রভাবশালী না হলে বিচার পেতে পারে না, সেই একটা প্রশ্ন তো রয়েছে। তো সেই প্রশ্নটা ওনাদের মধ্যেও মানে প্রচণ্ড বেশি রয়েছে। এবার আমাদের সাথে কাকু কাকিমার যোগাযোগ কিন্তু একদমই ছেলেমেয়ের মতো। দেখুন, অনেকেই তো পাশে থাকার নাম করে অনেক কিছু চায়, মানে অনেকের কিন্তু এজেন্ডা আছে, মানে সবাই পাশে থাকতে চায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলুন, বিভিন্ন লোক বলুন যারা যোগাযোগ রাখে, তাদের নানা রকম কিন্তু উদ্দেশ্য আছে। পাশে দাঁড়ানোটা অবশ্যই উদ্দেশ্য, আমি সেই জায়গাটাকে ছোট করছি না, অবশ্যই তারা সেই জায়গাটাও রাখেন, কিন্তু তার সাথে তাদেরও নিজস্ব এজেন্ডা থাকে। অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা থাকবেই, আমি বাধা দিতে পারি না, কিন্তু আমাদের সাথে সম্পর্কটা সেই এজেন্ডার অনেক ঊর্ধ্বে। ফলত কথা হয়, প্রায়ই হয়, হবেও আশা করি আগামী দিনে। এবং মোটামুটি কি করবেন কি না করবেন, খুব যে আমাদের মতামত নেন এই কথা আমরা বলছি না, কিন্তু মোটামুটি একটা আলোচনা করেন যে আমরা এই ভাবছি, এটা করলে খারাপ কিছু হয়ে যাবে না তো বাবু, কী মনে হচ্ছে বলতো, এই রকম ধরনের একটা আলোচনা। তো ফলত একদমই ইনফর্মাল ইমোশনাল ধরনের একটা সম্পর্ক আর কি রয়েছে। আন্দোলনের কথা হোক বা করের ঘটনার কথা বললে বারবার রাজনীতির প্রসঙ্গ এসেই যায়, সে প্রসঙ্গে যাব। তবে সাম্প্রতিক ঘটনা আমরা যদি বলি, আপনাদের পোস্টিং বিতর্ক বা বারে বারে আপনারা বিভিন্ন অভিযোগ তুলেছেন যে নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে আপনাদের, যারা আপনারা এই যে আন্দোলনে যারা আপনারা যে জুনিয়র ডাক্তাররা আপনারা অংশ নিয়েছিলেন, কেন বারবার আপনাদের টার্গেট করা হচ্ছে, কি মনে হয়? দেখুন, এটা তো অনেক গভীর একটা প্রশ্ন, যে কেন করা হচ্ছে এটা বোঝা খুব শক্ত নয়। যে শেষ মানে অনশন চলাকালীন নবান্নে যে মিটিং হয়েছিল, সেখানে কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি যে কথাগুলো বলেছিলেন সেটা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম যে যে থ্রেট কালচারের কথা আমরা বলছি, ভয়ের রাজনীতি, হুমকি সংস্কৃতির কথা আমরা বলছি, তিনি সেগুলো আদৌ খুব পাত্তা দিচ্ছেন এরকম নয়, বরং প্রকারান্তরে তাদেরকে একটা ডিফেন্ড করার জায়গায় তিনি বলছেন না না, এসব আবার হয় নাকি, তোমার পছন্দ নয় বলেই তুমি তাকে থ্রেট কালচার, মানে এইরকমভাবে ডাইলুট করার চেষ্টা করছেন। তো ফলত এইটা আসলে আমরা যে গোটা বিষয়টাকে সামনে এনে ফেলেছি, অভয়ার এই ঘটনা তো অনেকগুলো জিনিসকে সামনে এনেছে। তখন প্রত্যেকটা মেডিকেল কলেজে কীভাবে এইরকম জিনিস চলে, কী করে সিন্ডিকেট চলে, কী করে দুর্নীতি চলে, কী করে একদম মানে ভয়ানক ঘটনা, আমরাও সব কিছু জানতাম না। মানে এরকম হয়েছে যে বিভিন্ন মেডিকেল কলেজে, মানে ভাবা যায় না মেডিকেল কলেজের মতো ঘটনায়, মানে বিভিন্ন মেডিকেল কলেজে এরকম ঘটনা ঘটছে যে শাসক দলের যারা কি বলবো দাদা এরকম গোছের রয়েছে, তারা জুনিয়রদের দিয়ে যা খুশি তাই করাচ্ছে, হাউস স্টাফশিপের সিট বিক্রি হয়ে যাচ্ছে টাকা দিয়ে রেজাল্ট পাল্টে যাচ্ছে। এইগুলো, আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র, আমি 2011 থেকে আমার আন্ডার গ্র্যাজুয়েট কলকাতা মেডিকেল কলেজে, পোস্ট গ্র্যাজুয়েটও মেডিকেল কলেজে পরিবেশ কিন্তু সেই অর্থে ওরকম মানে নয়, মানে আমরা কখনো দেখিনি। ফলত আমাদের প্রথম বিশ্বাস করতে অসুবিধা হতো যে এইরকম জিনিস হয়। তো এই গোটা জিনিসটা যে সামনে চলে আসা, সেটা তো একটাভাবে আমাদের দিয়ে হয়েছে যে আমরা গোটাটাকে এক্সপোজ করেছি। ফলত ভিন্ডিকটিভনেস তো আসবে, মানে এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না, এটা তো করবেই। মানে এতটা যদি এক্সপোজড হয়ে যায়, তো যারা এক্সপোজ করলো তাদের বিরুদ্ধে তো একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা, যে কোনো শাসক দল থাকলে, মানে আলাদা করে শাসক দলকে আমি দোষ দেওয়ার কোনো জায়গা নেই, যে কোনো শাসক দলই এইরকম এক্সপোজ হলে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করবে। তো সেই জায়গা থেকেই কোথাও গিয়ে নর্মালাইজ করা হচ্ছে, মানে প্রতিবাদ করলেই তার উপর প্রতিহিংসামূলক পদক্ষেপ। একদম, মানে আমি বলছি এই যে পোস্টিং বিতর্ক যে জিনিসটা হলো, এটা কিন্তু আসলে কিছুই নয়।
মানে আজকে আমি যেটা করছি, এটা প্রথম কথা এটা ট্রান্সফার নয় বা এটা বদলি নয়, আমি হচ্ছে একজন সিনিয়র রেসিডেন্ট, আমাকে 3 বছর বন্ড পোস্টিং করতে হবে। তো সেই বন্ড পোস্টিংয়ের জন্য আমাকে যদি একটা সময় ছিল যখন কোনো কাউন্সিলিং হতো না, যখন যাকে যেখানে খুশি পাঠিয়ে দেওয়া হতো সরকারের ইচ্ছা মতো, এবং তার মধ্যে নানা দুর্নীতি থাকতো। যারা শাসক দলের ঘনিষ্ঠ তাদেরকে কাছে দেওয়া হতো, যারা শাসক দলের বিরোধী তাদেরকে দূরে দেওয়া হতো, যারা দূর থেকে কাছে আসতে চান তাদের কাছ থেকে ইলিগালি টাকাও নেওয়া হতো। এত কিছু জিনিসপত্র ছিল। তো সেইটা চেঞ্জ হয়ে শেষ 2-3 বছর ধরে একটা মেধাভিত্তিক কাউন্সিলিং শুরু হলো। এই চাপটা পড়েই কিন্তু যখন সব দুর্নীতিগুলো সামনে আসছে, এই দুর্নীতি যাতে খুব বেশি সামনে না আসে, একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা হলো। যে কি ফাইনাল যে MDMS পরীক্ষা, তাতে কত নাম্বার পাওয়া হয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে সেইটা অনুযায়ী অ্যালট হবে, এরকম করে একটা ব্যাপার। ফলত এই যে কাউন্সিলিং হলো, আমি চুজ করলাম, আমার মার্কস অনুযায়ী আমি চুজ করলাম হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। আমি পেলামও, সেটা আমাকে দেওয়া হলো ডকুমেন্ট। অনিকেতের ক্ষেত্রে অনিকেত হচ্ছে আমার জুনিয়র, অনিকেত আর আশফাক ওরা আমার জুনিয়র ব্যাচ, ওরা প্রথমে মেডিকেল কলেজগুলোতে পাবে। আশফাক পেলো আরামবাগ মেডিকেল কলেজ আর অনিকেত পেলো রায়গঞ্জ মেডিকেল কলেজ। এবার কি হলো, দেখা যাচ্ছে যখন জয়নিং রিপোর্ট বেরোলো, জয়নিং রিপোর্ট প্রথম কথা বেরোলো প্রায় 3 মাস। তো আরামবাগ চেয়েছিল, পুরুলিয়ায় পেয়েছে। একদমই, মানে ও পেয়েছিল হচ্ছে আরামবাগ, ও চেয়েছিল না, ওটা কিন্তু চেয়ে ওর পেয়েও গিয়েছিল। তারপর এই যে আমি তো সেটাই বলছি, তারপর চেঞ্জ হয়ে পুরুলিয়া হলো, অনিকেতের ক্ষেত্রে রায়গঞ্জ হলো। একদম একদম আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে যে আমরা অ্যালটেড, ঠিক আছে, আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে, আমরা অ্যালটেড। ফলত এই যে তারপর যে হঠাৎ করে দেখা গেলো যে একদম 1600 জন স্যার, তাদের মধ্যে একদম বেছে বেছে 3 জন। তো এটা একটা মেসেজ, এটা মেসেজ আমাদের নয়, এটা বাকি ডক্টরস ফ্র্যাটার্নিটির কাছে মেসেজ যে তুমি যদি বেশি কথা বলো তাহলে এটা আমি করব। তোমার মানে যখন আমরা নারায়ণস্বরূপ নিগম স্বাস্থ্য সচিবের সাথে কথা বলতে যাচ্ছি, তিনি বলছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, তিনি এটার প্রকাশ্যে বলছেন। তো ফলত আমি বলছি যে উনি এটা কিন্তু করতে পারতো, ওদের যদি প্রতিহিংসা নেওয়া থাকতো ওরা কিন্তু কাউন্সিলিং না করিয়ে আমাদের যে কোনো জায়গায় পাঠাতে পারতো। তখন আমাদের মানে মনে রাগ হলেও আমরা লিগালি কিছু বলতে পারতাম না যে না, যে এরকম করে করা হয়েছে। কিন্তু ওরা দেখালো যে আমার পদ্ধতি আছে, আমি বেনিয়ম করেও হোক তোমাকে যা খুশি করতে পারি, তুমি কিছু বলতে পারবে না। দেবাশিস, বারবার রাজনীতির প্রসঙ্গ এসে যাচ্ছে, একেবারে রাজনৈতিক আন্দোলনও বলা হয়েছিল যখন আরজি কর আন্দোলন চলছিল। এই যে বারবার রাজনৈতিক আন্দোলন বলে একটা অভিযোগ শাসক দলের, ঠিক কীরকম রাজনীতি পিছনে কাজ করছিল? সত্যিই কি কোনো রাজনীতি হয়েছিল? দেখুন, একটা কথা খুব স্পষ্ট যে রাজনীতি আমাদের একদম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি প্রত্যেকটা জিনিস রাজনীতি নির্ধারিত করে। ফলত আমরা যে প্রশ্নগুলো করছি, আমরা যে দাবিগুলো করছি, মানে সেটা অবশ্যই রাজনৈতিক। ফলত এই আন্দোলনের রাজনৈতিক সত্তা অবশ্যই রয়েছে। ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর রাজনীতি, পিতৃতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার রাজনীতি। কিন্তু আপনি যে প্রশ্নটা করতে চাইলেন যে বিরোধী দল যেভাবে বলতে চাইছে, ওনাদের কাছে রাজনীতি মানে একদমই, ওনারা যেটাভাবে বলতে চাইছেন যে রাজনৈতিক মানে আসলে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে আন্দোলন। আমরা কিন্তু এইভাবে বুঝি না, মানে রাজনৈতিক আর অরাজনৈতিক এই ভেদটা বোধহয় এইভাবে হয় না। আরজি করের আন্দোলন মানে আমরা যতটা বুঝেছি যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কিন্তু তার মূল সুরটাকে ধরতে পারেননি। যদি ধরতে পারতেন, তারা যদি সাধারণ মানুষের একটু কথা বলতেন, সাধারণ মানুষের সাথে, বুঝতে পারতেন যে সাধারণ মানুষ এত পোড়খাওয়া রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা এই বিষয়ে দারুণ আন্দোলন করতে পারতেন, তাদের সাথে না থেকে এই আমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের প্রতি গোটা ভরসা উজাড় করে দিচ্ছে যে না বাবা, রাজনীতিক নেতাদের দিয়ে কিছু হবে না, পারলে তোমরাই কিছু একটা পারবে। সেটা অবশ্যই কষ্ট কল্পনা, মানে সেইটার দায়িত্ব পাওয়ার যোগ্য আমরা নই, মানে আমরা সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষ কেন বললেন যে তোমাদের দ্বারাই হবে বাবা, তোমরা কিছু একটা করো, বাকিদের ওপর ভরসা নেই। ফলত এইটা কিন্তু একটা রাজনীতি, এই যে শাসক দল বিরোধী দল তার যে রাজনীতির বা ভোটের রাজনীতি, এরকম একটা ভয়ানক ঘটনা। এটা শুধুমাত্র ভোটে কে আসবে বা কে আসবে না, পালা বদল হবে কি হবে না, কে পদত্যাগ করবে, তার জায়গায় কে আসবে, এইটা দিয়ে সমাধান সম্ভব নয়। এটা সমাধান সম্ভব একদম স্ট্রাকচারাল প্রশ্নগুলোকে রাজনৈতিকভাবে অ্যাড্রেস করা। আজকে আমি ধরে নিচ্ছি যে রাজনৈতিক জায়গাটা কোন জায়গা থেকে বলছি, বহু আমাদের সমালোচনা করা হয় যে তোমরা তো যারা কিছু আমাদের সমালোচনা কেউ বলেন যে তোমরা রাজনৈতিক, এই জায়গা থেকে বলেন যে অ্যাজ ইফ আমরা কোনো রাজনৈতিক দলের ধামা ধরে একটা আন্দোলন করেছি। সেটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা সবাই জানেন যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার মধ্যে প্রচুর জুনিয়র ডাক্তার আছে যাদের নিজস্ব রাজনৈতিক
আইডেন্টিটি রয়েছে, কিন্তু তারা সব কিছুর বিয়ন্ডে উঠে, সব কিছুর ঊর্ধ্বে উঠে এক জায়গায় হয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিত। আবার একটা তো বিতর্ক আছে যে বিজেপি নেত্রীদের আপনারা গো ব্যাক স্লোগান দিয়েছেন, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন বাম নেতা নেত্রীরা কিন্তু আপনাদের আন্দোলনে যোগ দিয়েছেন। একদম, আমি বলছি যে এই কথাটাও মিথ্যে কথা। প্রথম কথা, যে নেতানেত্রীরা গো ব্যাক খেয়েছে, এমন বিজেপির নেতানেত্রী আছে যারা গো ব্যাক খাননি, এরকমও আছে। আমি দুটো ঘটনার কথা বলি, যে এই যে আপনি বললেন যে বাম নেতারা গো ব্যাক বলা হয়নি, এটাও ভুল কথা। যেদিনকে অনশন মঞ্চ চলছে, দ্রোহের কার্নিভাল, এই ঘটনা ঘটছে, সেদিনকে মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন সহ মানে সিপিএমের পলিট ব্যুরোর মানে বেশ মানে বড় হেভিওয়েট বিভিন্ন নেতারা কাছে আসেননি, অনেকটা দূরে হচ্ছে, তারা অনেকটা দূরে এসেছিলেন, এটা আমরা খবর পাই। আমি নিজে ছিলাম সেখানে, আমি নিজে এবং বাকিরা আমরা যাই এবং আমরা হাত জোর করে বলি যে স্যার, আমাদের আন্দোলনে মানে আমরা চাই না যে কোনো রাজনৈতিক পরিচিত মুখ যার দায় আমরা নিতে পারবো না, এরকম লোক আমাদের আন্দোলনে আসুক। আমরা কিন্তু হাত জোর করে বলি এবং তারা চলে যান। তারা বলেন যে না বুঝতে পারছি। এবং বিজেপির বহু নেতার ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে, যাদেরকে আমরা হাত জোর করে বলেছি। এবং তিনি সুভাষ সরকার, বাঁকুড়ার এমপি, তিনি আমাদের ফোন করে জিজ্ঞাসা করেন আমি কি আসবো। আমরা বলি যে স্যার, আমাদের এই সমস্যা, তিনি কিন্তু আসেননি। ফলত গো ব্যাক যারা খেয়েছেন তারা একটু বেশি উৎসাহ নিয়ে আন্দোলনটাকে হয়তো ঢুকে যেতে চেয়েছিলেন, তাই গো ব্যাক খেয়েছেন। ফলত এই কথা একদমই মিথ্যে যে কিছু লোককে সিলেক্টিভলি গো ব্যাক বলা হয়েছে আর কিছু লোককে সিলেক্টিভলি গো ব্যাক বলা হয়নি, এটা একদম মিথ্যে কথা। আমরা কিন্তু সবার সাথেই একটা সমদূরত্ব বজায় রাখতে চেয়েছি। তার কারণ হচ্ছে, আমরা যখন বুঝতে পারছি যে আমরা যে আন্দোলনটা করছি দুদিক থেকে আমাদের সমস্যা। শাসক দল বলছে যে এরা বিজেপি আর সিপিএমের একটা ওই রামবাম এরকম একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা। ফলত অবশ্যই তাদের থেকে আমাদের দূরত্ব রাখতে হবে, মানে আমরা যেটা নই সেই দায় আমরা কেন নেব। এবং আবার উল্টো দিকে যারাই আসছেন তাদের মধ্যে অনেকের মানসিকতা কিন্তু এই আন্দোলনটাকে ব্যবহার করে তারা কিভাবে ক্ষমতা দখল করতে পারবেন বা তারা কিভাবে রাজনৈতিক মাইলেজ পাবেন সেইভাবে ব্যবহার করা, সেটাকেও আটকানো। ফলত এই দু জায়গা থেকেই কিন্তু আমরা সমদূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি। এবার এটা বলতে পারেন যে সব জায়গায় ভিজিবলি সমান তো মনে হয়নি। এবার সেইটা দেখুন, আমাদের কিছু করার নেই। এত বড় আন্দোলন কে কোথায় কতটা কি অ্যাক্ট করেছে সেটা তো আমাদের হাতে নেই। কিন্তু আমরা কিন্তু সংগঠনগতভাবে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টগতভাবে সবার সাথেই এই দূরত্বটা মেনটেন করার চেষ্টা করেছি। আবার কিন্তু সবাইকে আমরা স্পেসও পেয়েছে, এরকম নয় যে কাউকে আমরা স্পেস দিইনি। এমন এই যে বিজেপির কথা বললেন, এরকম বহু সিনিয়র ডাক্তার আমাদের মধ্যে রয়েছেন যারা পরিচয়ে হয়তো বিশ্বাস করেন তারা বিজেপি, এরকম বহু ডাক্তাররা কিন্তু আমাদের সাথে হেঁটেছেন। ফলত প্রশ্নটা এটা না, আমাদের প্রশ্ন ছিল যে কোনো অত্যন্ত পরিচিত মুখ যারা অলরেডি ট্যাগড, এইরকম লোক যদি আমাদের আন্দোলনে আসে, আমাদের আন্দোলনে বিশ্বাসযোগ্যতা হারাবে। আমাদের আন্দোলনকে সাধারণ মানুষ আর ভরসা করবে না, যে বলবেন আচ্ছা এই চালাচ্ছে। তো আসলে যদি সিপিএমের পলিট ব্যুরো এসে এখানে বসে থাকে বা বিজেপির রাজ্য বিরোধী দলনেতা যদি ওখানে বসে থাকে, তাহলে তো খুব সহজে শাসক দলের মুখ্যমন্ত্রী বলবেন যে দেখো আসলে এরা চালাচ্ছে। ফলত সেই জায়গায় আমরা কোনো স্পেস দিইনি। এবং আমাদের একদম ঘোষিত রাজনৈতিক অবস্থানই কিন্তু এটা, যে আমরা কোন রাজনীতিতে বিশ্বাস করি, যে আমরা আমাদের কথা নিজেরা বলতে পারবো। আমাদের মাউথপিস হিসেবে আমরা অন্য কোনো লোককে চাইছি না। আমাদের দাবিটুকু, জুনিয়র ডাক্তাররা যেটুকু আমরা যা দাবি দাবা ফ্রেম করতে পেরেছি সেইটুকুর জন্য আমরা নিজেরা যথেষ্ট, সেটার জন্য আমার কাউকে দরকার নেই, এইটুকু আমাদের। আপনাদের আন্দোলনকে ঘিরে একাধিক অভিযোগ আপনারাও জানেন, তার মধ্যে অন্যতম আমরা যদি বলি যে আপনারা বলেছেন স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা, আপনারা ঝাড়ু হাতে অবধি স্বাস্থ্য দপ্তর গিয়েছিলেন সেই ঘুঘুর বাসা আপনারা পরিষ্কার করবেন ঝেড়ে, কিন্তু আপনারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন এবং এটা নিয়ে কিন্তু অনেক মহলে অভিযোগ আছে যে কেন এটা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন আপনারা করলেন না, কি বলবেন? ঠিক, এটা মানে একদম বহু মানুষ এই কথা আমাদের জিজ্ঞাসা করেছেন। শুধু স্বাস্থ্যমন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, কেন তোমরা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কেন তোমাদের স্লোগান নয়, এরকম আমরা কথা শুনেছি। দেখুন, আমরা এই গোটা আন্দোলনে, আমরা তো জুনিয়র ডাক্তার, আমরা নির্দিষ্ট কিছু স্ট্রাকচারাল সমস্যাকে চিহ্নিত করতে চেয়েছিলাম। মানে তুমি জয়ধ্বনি করছো, তোমাকে দিয়ে তারা একটা কমিটি বানিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলোকে আমরা অ্যাড্রেস করতে চেয়েছিলাম। আমাদের মনে হয়েছিল যে এই বিষয়গুলো অ্যাড্রেস করা অনেক বেশি জরুরি। দেখুন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া কী আর এক্সট্রা ব্যাপার, চাওয়াই যায়। পুলিশমন্ত্রী, আমরা স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীকে বহুবার কিন্তু আমরা মানে অভিযুক্ত করেছি এবং তার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমাদের মনে হয়নি যে একটা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে দিলেন বা মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিলেন তাতে এই সমস্যার কোনো আদৌ সমাধান সম্ভব। আজকে এক্স আছেন, কালকে ওয়াই এলেন, ওই একই পার্টির বা অন্য পার্টির,
সে এসেও যদি এই একই সিস্টেম চলতে থাকে তাহলে একই জিনিস হবে। সিস্টেমের পরিবর্তন, মানে যে ভুলগুলো ছিল সেগুলোর সংশোধন চাইছে। একদমই তাই, একদমই তাই। এবার এইটা ভাবার মানে এইটা শুনে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার যে অবস্থান, তার যে ভূমিকা এই গোটা আন্দোলনে, সেটাকে আমরা খুব মানে সেটা আমাদের দারুণ লেগেছে। তিনি যেভাবে গোটাটাকে হ্যান্ডেল করেছেন সেটা মানে মানে এক কথায় কি বলবো, মানে অত্যন্ত মানে নক্কারজনক বলা চলে। মানে এতটা জিনিস হয়ে যাওয়ার পরেও নবান্নের মিটিংয়ে তিনি বলছেন যে থ্রেড কালচার বলে কিছু হয় না। তিনি বলছেন আচ্ছা, তিনি কিন্তু ওটা লাইভ স্ট্রিমিং করছেন সবার সামনে। এর আগে কালীঘাটে যখন মিটিং হয়েছিল তখন লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হয়নি, আপনারা জানেন। তখন কিন্তু তিনি আমাদের সামনে বলেছিলেন যে আচ্ছা 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 তোমরা সব বলছো, সব আমি জানি, সব ঠিকই বলছো। অথচ মানুষের সামনে যখন তিনি লাইভ স্ট্রিম করছেন তখন তিনি এমনভাবে বলছেন যে তোমরা সব মিথ্যে কথা বলছো, থ্রেড কালচার বলে কিছু নেই। স্পেসিফিক্যালি কী কী জিনিস খারাপ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখুন, খারাপ লেগেছে বলতে প্রথম যে জিনিসটা, যে তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, তিনি একজন পুলিশ মন্ত্রী। কলকাতা শহর, তার প্রাণকেন্দ্র শ্যামবাজার, সেখানে আরজিকর হাসপাতাল, সেখানে একটা অন ডিউটি রুমে একজন স্বাস্থ্যকর্মী, একজন কর্মরতা জুনিয়র ডাক্তার, মহিলা জুনিয়র ডাক্তার, তিনি খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। এবং সেইটাকে ঘিরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসনের একাংশ তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে এবং নানাভাবে হাসাপ করতে চাইছে যে এটা সুইসাইড বলে চালানোর মতো চেষ্টা হচ্ছে। এই রকম একটা ঘটনা যদি ঘটে, এই রকম ঘটনা ঘটলে স্বাস্থ্যমন্ত্রী প্রথম কী করা উচিত, যে আমার নিজের দায়, যে আমার মানে আমি একটা জায়গার স্বাস্থ্যমন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমার একটা হাসপাতালে একজন মহিলা ডাক্তারের সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটলো, সেই দায়টার বদলে তিনি কী করলেন, ওই সন্দীপ ঘোষকে তার এক্স্যাক্ট 3 দিনের মাথায় ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হলো। মানে সেইটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম যে এত বড় ঘটনা ঘটলো। সন্দীপ ঘোষ মেডিকেল ফ্র্যাটার্নিটিতে অত্যন্ত কুখ্যাত নাম, সব হাসপাতালে সবাই তার নাম জানে। উনি আগে ন্যাশনাল হাসপাতালে সুপার ছিলেন, সেখানকার ছাত্রছাত্রীরা তো জানেই, এবং তিনি সেই জন্যই গিয়ে ন্যাশনালে ঢুকতে পারেননি। ন্যাশনালে যারা জুনিয়র ডাক্তার পড়ুয়ারা তারা তাকে মানে ব্যাপক রেজিস্ট্যান্স দিয়ে আটকেছিলেন। কিন্তু এই যে প্রথম স্টেপটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিলেন, এইটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে এই আন্দোলন মানে তিনি মুখেই যত বললেন যে তিনি বিচার চান, আসলে তিনি বিচার চান না। আসলে যে প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সিস্টেমেটিক এররগুলোকে ঢাকা দিতে চান, লুকোতে চান। তিনি বলছেন যে ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, তা এটাই বোঝানোর, এটা দিয়েই বোঝাচ্ছি যে আমি দারুণ আর কি আন্দোলন করছি। আমি বলছি যে কোনো একটা এরকম অপরাধ, তাতে আপনি ফাঁসি চাইছেন বলে আবার আপনারই ডিপার্টমেন্টের পুলিশ, আপনারই ডিপার্টমেন্টের যারা স্বাস্থ্য প্রশাসনে রয়েছে, তারা এরকম একটা ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে, তাহলে ইন্টিগ্রিটি কোথায় রইল? ফলত এই ইন্টিগ্রিটির অভাব একদম স্পষ্ট। এবং দেখুন, এটা আমি একটাই মাত্র উদাহরণ দিলাম, এবং প্রত্যেকটা পদে পদে কী করতে করতে গেছেন সেটা সবাই দেখেছেন। এটা আলাদা করে আমি আর বলে মানে দীর্ঘায়িত করতে চাই না। ফলত প্রথম আমরা সেদিনকেই বুঝতে পেরেছিলাম যে আমরা প্রথমে ভেবেছিলাম যে তিনি একজন মহিলা, ঠিক আছে, তিনি একজন মহিলা ডাক্তারের সাথে ঘটেছে এইরকম একটা ভয়ানক ঘটনায় হয়তো তিনি মানে একদম তার দলীয় পরিচয়ের বাইরে বেরিয়ে, একদম তিনি তো আমাদের মুখ্যমন্ত্রী, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কোনো দলের যেমন ঠিক তেমনি সবার মুখ্যমন্ত্রী। তো তিনি কিন্তু যে অ্যাক্ট করলেন, তিনি যে ভাবে গোটাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা থেকে শুরু করে যা যা করলেন, সেটাতে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী কম অনেক বেশি দলীয় নেত্রীর মতো করেই আচরণ করলেন। এইটাই বলতে চাই। বছর ঘুরলেই তো রাজ্যে বিধানসভা নির্বাচন। আমরা এরকম খবরও ছড়িয়েছিল, শুনেছিলাম যে এই জুনিয়র ডাক্তাররা একটা নতুন রাজনৈতিক দল তারা খুলতে পারে। আমরা কি আগামী নির্বাচনে জুনিয়র ডাক্তারদের এরকম কোনো ভূমিকায় অবতীর্ণ হতে দেখব? দেখুন, আমি জানি না কিভাবে এই ধরনের কথাগুলো এসেছে, আমরাও শুনেছি বিভিন্ন জায়গায়। প্রথমত আমাদের এরকম কোনো প্ল্যান নেই। দ্বিতীয় কথা, মানে কেন নেই আমি সেটা স্পষ্ট করছি। কেননা আমাদের বহু শুভানুধ্যায়ী আছেন যারা এরকম নানাভাবে বলার চেষ্টা করেছেন যে তোমরা একটা তাহলে পার্টি খোলো, তোমরা একটা রাজনৈতিক দল হিসেবে ভোটে লড়াই করো, তাহলে আমরা তোমাদের সাথে আছি। এরকম এই জায়গাটা একটা যেমন প্রতিফলিত করে যে প্রতিষ্ঠিত একদম সাধারণ মানুষ। তো সেই জায়গাটা, যে জায়গাটা আমি আগে বলছিলাম যে এইটাকেই প্রতিফলিত করছে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের যে অবিশ্বাস, সেইটা একটা প্রমাণিত হচ্ছে। কিন্তু আমরা দেখুন জুনিয়র ডাক্তার, হ্যাঁ,
আমরা যে আশা ভরসাটা সাধারণ মানুষ করতে চাইছেন, সেই আশা ভরসা বা সেই দায়, সেইটা বহন করার মতো কাঁধ কিন্তু আমাদের নয়। আমরা একদম হেলথ সেক্টরে খুব সামান্য কিছু অংশের কিছু দুর্নীতি বলুন, কিছু জায়গা বলুন, সেগুলোকে সামনে এনেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু একটা রাজ্য রাজনীতি, মানে যাকে একদম মানে ইলেকটোরাল পলিটিক্স বলে, সেই জায়গায় আমরা কোনো ভূমিকা পালন করব, এইটা কিন্তু আমাদের প্রথম দিন থেকে এরকম কোনো মোটো ছিল না, এবং ভবিষ্যতেও কিন্তু এই জায়গায় আমরা নিজেদের কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে একটা রাজনৈতিক দল। আমরা সবাই জুনিয়র ডাক্তার, আমাদের নিজেদের মানে আমাদের ডিউটির চাপই এত থাকে, মানে তাহলে আমাদের কাজকর্ম সব ছেড়ে দিতে হবে আমাদের যদি সেটা করতে হয়। কিন্তু সেই রকম জায়গায় কিন্তু আমরা নিজেদের একদমই দেখছি না। আমরা আমাদের কাজটুকু করতে যাই। আমরা জুনিয়র ডাক্তারদের একটা সংগঠন, জুনিয়র ডাক্তারদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি আমরা রাখতে পারি, সেই জায়গাগুলো আমরা দেখব। সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে যে দুর্নীতি রয়েছে, খামতি রয়েছে, সেগুলোকে সামনে এনে সেটা মেটানোর দাবি দেওয়া করার চেষ্টা করব। এবং অবশ্যই সমাজের আর বাকি যা ন্যায় বিচারের আন্দোলন হচ্ছে, সেই জায়গায় আমরা সংহতিতে থাকব। এর থেকে বেশি কিন্তু মনে হয় না আমাদের কাছ থেকে, মানে এর থেকে বেশি আশা খুব করার আছে, বা সাধারণ মানুষ যাই ভাবুন, আমরা কিন্তু এর থেকে বেশি এখনও কোনো ভাবনা চিন্তার জায়গায় নেই। আচ্ছা, দেবাশিস হালদার পূর্বেও কি রাজনীতিতে সক্রিয় ছিল? মানে দেবাশিসের রাজনৈতিক সত্তাটা কি, অনেকেরই জানার ইচ্ছা। দেখুন, রাজনীতির জায়গা যদি বলেন, আমি 2011 সালে মেডিকেল কলেজ কলকাতায় আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি হই। আমি সেখানে যে ছাত্র সংগঠন করতাম, MCDSA, মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আমি তার সক্রিয় সদস্য ছিলাম। আমি ইন্টার্নশিপ অবধি সেই সংগঠনের একদম সক্রিয় সদস্য ছিলাম। এরপরে আমি শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, যে একটা জনস্বাস্থ্যমূলক একটি সংগঠন, তার সদস্য থেকেছি। এবং এই যে রাজনৈতিক সত্তার কথা জানতে চাইছেন, রাজনৈতিক সত্তা, আজকে আমি যে কথাগুলো বলছি, বা ওভারঅল অভয় আন্দোলনে যে জিনিসগুলো উঠে আসছে, তার বীজ যদি বলেন, আমার মধ্যে কিন্তু বহু আগে থেকেই, যখন থেকে আমি মেডিকেল কলেজ কলকাতায় অন্তত পা দিয়েছি, আমার মধ্যে রোপিত হয়েছে। কোন জায়গা থেকে হয়েছে? আমি যে সংগঠনের কথা বললাম, MCDSA, খুব ইউনিক একটা সংগঠন। মেডিকেল কলেজ কলকাতা ছাড়া কিন্তু এই সংগঠন কোথাও নেই, এই মুহূর্তে নেই। একসময় SADSA আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রায় সব কলেজে SADSA সংগঠন ছিল, এমনকি ইউনিয়নেও ছিল। এখন টিকে আছে বলতে মেডিকেল কলেজ কলকাতা, যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে DSF রয়েছে। তো সেখানে আমি শিখেছিলাম যে তুমি কলেজে পড়তে এসছো, তুমি ডাক্তারি চান্স পেয়েছো, তুমি কোনো একটা জিনিস চাই, তোমার হস্টেলের সমস্যা হচ্ছে, তোমার লাইব্রেরির সমস্যা হচ্ছে, বা তোমার কলেজে কোনো বাইরের শাসক দলের গুন্ডা এসে, যে দলেরই হোক, সে এসে একটা দাদাগিরি করে চলে যাচ্ছে, এর বিরুদ্ধে তোমাকে যদি প্রতিবাদ করতে হয়, তাহলে তোমরা যদি স্বাধীনভাবে ঐক্যবদ্ধ হও, তাহলে তোমরাই করতে পারবে, আমরাই করতে পারবো। তার জন্য কোনো CPM, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কোনো লোকাল কমিটি দিয়ে আমাকে নিয়ন্ত্রিত হতে হবে, এই জায়গাটার প্রয়োজন নেই। এই যে বীজটা ছিল, সেই বীজটাই বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে এতটা ডালপালা মেলেছে। আমি আরও, মানে রাজনৈতিক সত্তার কথা বললেন, আমি একটু আগে যে বলছিলাম যে প্রত্যেকটাই যে দাবি দেওয়ার, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াতে জনস্বাস্থ্যের প্রশ্নটাকে আমরা এত গুরুত্বপূর্ণ কেন ভেবেছি? আমরা ভেবেছি যে একটা আন্দোলন, এত বড় একটা নাগরিক আন্দোলন হচ্ছে, সেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থাটাই তো মূল ফোকাস। মানে অভয়ের ন্যায় বিচারের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার নানা ফাঁক ফোকরগুলো সামনে আসছে। তো আমাদের এমন দাবি দেওয়া সামনে আনতে হবে যেটা আসলে সাধারণ মানুষের দাবি দেওয়া। এই কথাও কিন্তু আমি শিখেছি আমার এই সংগঠন, সেটা শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ হোক, সেটা MCDSA হোক, সেখান থেকে আমরা শিখেছি। আমরা যে বলছি যে নিয়োগ প্রয়োজন, আমরা বলছি যে রেফারেল সিস্টেমের উন্নতি প্রয়োজন, আমরা বলছি যে কোনো একটা জায়গায় GDMO রিক্রুটমেন্ট কেন হচ্ছে না। শাসক দল বলছে যে গ্রামের চিকিৎসা নিয়ে তারা নাকি খুব মানে চিন্তিত। এই যে আমাকে গাজলে পোস্টিং দেওয়া হয়েছে, সেখানে আমি গিয়ে দেখছি সেখানে কোনো OT নেই। আমি একজন অ্যানাস্থেসিওলজিস্ট, ওখানে আমার ডিউটি কি, একজন জেনারেল এমার্জেন্সি, জেনারেল OPD, এটা শুধু আমাকে করতে হচ্ছে এরকম নয়। ওখানে যে সার্জন তিনিও তাই করছেন, প্যাথোলজিস্ট তিনিও তাই করছেন। ফলে কি, সেখানে একটা GDMO রিক্রুটমেন্ট হওয়ার কথা, তারা এই কাজগুলো করবে, এবং স্পেশালিস্ট যারা রয়েছেন তারা তার বাকি কাজগুলো করবেন, OTর কাজগুলো করবেন। হয়তো AC ঘরে বসে যারা পলিসি বানান, তারা সাধারণ মানুষকে দেখতে পান না। আমরা রোজ সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করি বলে এই অসুবিধাগুলো বুঝতে পারছি। কিন্তু পলিসি তো বানান IAS, IPS, তারা IASরা যারা বসে রয়েছেন AC ঘরে, তারা সাধারণ মানুষের জীবন যন্ত্রণার খোঁজ রাখেন না। চিকিৎসকের অভাবের পাশাপাশি তো যন্ত্রপাতির অভাবেরও অভিযোগ ওঠে বারে বারে। একদম, দেখুন এই যে প্রচুর জাল ওষুধটা তো একটা বড়, একটা অন্য বড় জিনিস। এই যে যন্ত্রপাতির কথা বলছি,
এই যে বহু জায়গায় সুপার স্পেশালিটি নতুন হাসপাতাল খোলা হয়েছে এবং সেখানে হাসপাতালগুলো দেখতে একদম দারুণ নীল সাদা রঙের চকচকে 5তলা বিল্ডিং, ভেতরে ঢুকে দেখবেন সেখানে কিছু নেই বা যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি কখন আসছে, সেখানে যখন পোস্টিং দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের, তারা বলছে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, এইটা ছাড়া কী করে কাজ করব, তারা চিঠি চাপাটি করছে, তারপর হয়তো কিছুটা হচ্ছে। আবার যন্ত্রপাতি থাকলেও যন্ত্রপাতি চালানোর লোক নেই। নিয়োগ তো শুধু ডাক্তারদের নেই এরকম নয়, টেকনোলজিস্ট, প্যারামেডিক, তাদের আপনি খোঁজ নিয়ে দেখুন যে মানে তাদের নিয়োগ বছরের পর বছর বন্ধ। একটা সিটি স্ক্যান মেশিন থাকলে তো হবে না, সিটি স্ক্যান চালানোর জন্য, সিটি স্ক্যানকে হ্যান্ডলিংয়ের জন্য সেখানকার টেকনোলজিস্ট লাগবে, নেই। আপনি যে জাল ওষুধের কথা বললেন, এটা তো একটা অন্য বড় প্রশ্ন। এটা তো আরজি করার সময় প্রথম মানে সামনে আসছে যে মানে এত বড় একটা সিন্ডিকেট চলছে যেখানে সরকারি হাসপাতালগুলোতে কারা চিকিৎসা পায়, একদম গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। তারা কি ওষুধ পাবে, তাদের কি চিকিৎসা সামগ্রী হবে, সেইখানে টেন্ডার দেওয়া নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। তারা নিম্নমানের যন্ত্রপাতি দিচ্ছে, নিম্নমানের ওষুধ দিচ্ছে, ভেজাল ওষুধ দিচ্ছে এবং সেটা সবগুলো সরকারি হাসপাতালেই সেটা কিন্তু যাচ্ছে। ফলত এটার ফলে তো জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলত এই সিম্পল জিনিসগুলো কেন আমাদের প্রশাসকরা বুঝতে পারছেন না, কেন যারা ক্ষমতা আছে বুঝতে পারছেন না, আমরা জানি না। আমাদের একটা ধারণা আছে যে স্বাস্থ্য এই জিনিসটা বা জনস্বাস্থ্য এই জিনিসটা না আসলে কোনো রাজনৈতিক দলই তাদের ইস্যু বা এজেন্ডা বলে মনে করে না। বছর ঘুরলেই নির্বাচন, এটা ইস্যু হয় কিনা সেদিকে নজর থাকবে এবং আমাদের কথোপকথনেও ছেদ দেওয়ার একটা সময় এসেছে। অনেকটাই দীর্ঘ আলোচনা হলো, তবে আরও একটা প্রশ্ন রাখাটা জরুরি বলে আমি মনে করছি। আরজি কর আন্দোলনের সময়ও বারবার প্রশ্ন উঠছে, ন্যায় বিচার আর কবে? কি বলবেন, আর কবে? এটাই সম্ভবত সবথেকে কঠিন প্রশ্ন এবং সবার প্রশ্ন, শুধু আপনার প্রশ্ন নয়, আমাদেরও প্রশ্ন। আর কবে, আর কতদিন? দেখুন, এই গোটা বিষয়টাতে না আমাদের কিছু মানে কী বলবো, কিছু বোঝাপড়া তৈরি হয়েছে, যে বোঝাপড়াগুলো হয়তো এই আন্দোলনের মধ্যে দিয়ে না গেলে আমরা বুঝতে পারতাম না। আমরা ছোটোবেলা থেকে যখন বড় হই, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, তাদের প্রতি তো একটা আস্থা থাকে যে এই সমাজে অবিচার যদি হয় তাহলে পুলিশ রয়েছে, কোর্ট রয়েছে, জাজ রয়েছেন, বিভিন্ন জায়গা রয়েছে, প্রশাসন রয়েছে, সেই তারা তোমাকে বিচার দেবে। এই আন্দোলন, এই যে জিনিস, তদন্তকারী সংস্থা রয়েছে, সিবিআই রয়েছে, এই যে আন্দোলন আজকে যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি সেটা পুলিশ হোক, সিবিআই হোক, জুডিশিয়ারি সিস্টেম হোক, কেউ কিন্তু মানে বিচার দিতে না পারার ব্যর্থতা কিন্তু এদের সবার, এইটা কিন্তু মানতে হবে। আমার মানে সবাই যদি ভুলে না গিয়ে থাকেন, আমাদের মনে আছে যে যখন এই ঘটনায় বাংলা উত্তাল, তখন সুপ্রিম কোর্ট একদম একটা রবিবারের মাথায় স্বতঃপ্রণোদিত হয়ে এই কেসটাকে টেক আপ করলো। আমরা কি ভাবলাম সবাই যে বাহ, যে সুপ্রিম কোর্টে হবে, আমরা সবাই দেখতে পাবো, সবার সামনে সব কিছু হবে। কিন্তু দিন গড়ালে দেখতে পেলাম যে আসলে না, ওসব সিনেমায় হয়, ওসব সিনেমায় ওই রকম কোর্টরুম জিনিসপত্র হয়। আসলে সেই তারিখ পে তারিখ এখন আবার হাইকোর্টে এলো, মানে বাবা মা আবেদন করলেন যে সুপ্রিম কোর্টে আসলে কিছু হচ্ছে না, হাইকোর্টে মনিটর হোক। তো সেই জায়গা থেকে এই আন্দোলন আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, যে পুলিশ হোক, সিবিআই হোক, জুডিশিয়ারি সিস্টেম হোক, কেউই কিন্তু অভয়াকে বিচার এখনও দিতে পারলো না। তো যে প্রশ্নটা করছিলেন যে আর কবে, এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার, শুধু আপনার বা আমার প্রশ্ন নয়, এটা বা অভয়ের মা বাবার নয়, এটা আসলে সমস্ত মানুষের। এবং প্রশ্নটা কাকে উদ্দেশ্য করে? রাষ্ট্রকে, এই রাষ্ট্র ব্যবস্থা, তারই তো পিলার এই জুডিশিয়ারি সিস্টেম, পুলিশ, তদন্তকারী সংস্থা। একটা স্লোগান খুব বিখ্যাত হয়েছিল আমাদের আন্দোলনের মধ্যেই, যে রাষ্ট্র লুকোয় ধর্ষককে, রাষ্ট্রই ধর্ষক, এরকম একটা জায়গা। তো হয়তো রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন যে এই পিলারগুলো বলুন বা টুলগুলো বলুন, তারা যতদিন না এই বিচার দিতে পাবে, ততদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ এই প্রশ্নটা বলবে এবং এই কথা বলবে যে এত ব্যবস্থাপনা দিয়েও যারা ধর্ষকদের লুকিয়ে রাখতে পারছে, তাহলে সেই সিস্টেমটাই হয়তো ধর্ষক। ফলত আমাদের আন্দোলন অভয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য ঠিক সেরকম মানে এই রাষ্ট্র ব্যবস্থা যতদিন পিতৃতান্ত্রিক থাকবে না, ধর্ষকামী থাকবে না, ততদিন অবধি, ফলত হয়তো ততদিন অবধি আর কি এই আন্দোলন, এইটুকুই বলতে পারি। তুমি মানে যে প্রশ্ন দেবাশিস বলছিলেন যে সবারই মনে এই প্রশ্ন, তুমি আর কবে? অসংখ্য ধন্যবাদ দেবাশিস আমাদের সময়টা দেওয়ার জন্য।
আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা সময় নিয়ে আমাদের এই কথোপকথন শোনার জন্য। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন inscript.me। ফলো করুন inscript.me।